সারা সপ্তাহে সংসারের কাজগুলো একরকম হলেও সপ্তাহের শেষে কিন্তু কাজের চাপটা একটু বেশিই থাকে। বিশেষ করে যাদের সপ্তাহের শেষে বাজার আসে এবং সারা সপ্তাহের জন্য সেগুলো গুছিয়ে রাখতে হয়, তো সেই সব দিনগুলো গৃহিণীদের একটু চাপেরই থাকে। তো আমারও কিন্তু সপ্তাহের শেষে শনিবার অথবা রবিবার, বেশিরভাগই শনিবার দিনই সমস্ত বাজার টাজারগুলো আসে। তো সেইগুলো সব গুছিয়ে রাখা থেকে শুরু করে হাজব্যান্ডের ছুটি থাকলে পরে কিভাবে আমি সংসার সামলে হাজব্যান্ডকে এবং পরিবারকে সময় দিয়ে সমস্ত সংসারের কাজগুলো গুছিয়ে করে থাকি, আজকের ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো তবে ব্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 13ই জানুয়ারি, শনিবার। বাজে এখন 11:15। আমি চা নিয়ে এসে বসলাম, প্রায় তখন বাজে 10:45 মতন। 1 ঘন্টা ফালতু বকবক করে সময় নষ্ট হলো। তা এখন যাব ব্রেকফাস্ট বানাতে। শীতের সকাল, আর আমাদের এখানে জানো তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের তো বলছিলাম এর আগের ব্লগে যে বৃহস্পতিবার থেকে ভালো ঠান্ডা পড়েছে। কালকে বীভৎস ঠান্ডা ছিল, আর সকালবেলা উঠে না কম্বল থেকে বেরোতে যে কী কষ্ট হচ্ছিল। তারপরে আবার এসে জলে হাত দেওয়া, আর ট্যাঙ্কির জল তো পুরো বরফ হয়ে থাকে। তারপরে সকালে হাজব্যান্ড জল তোলে, কিন্তু যেগুলো পাইপে থাকে যে জলটা, সেটা তো আগে বেরোবে, তো সেই জলটা না হাত দেওয়া যায় না। তো আস্তে আস্তে কল ছেড়ে দিতে দিতে আস্তে আস্তে গরম জল পড়ে, কিন্তু ওই প্রথম জলটায় হাত দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, সংসারের কাজকর্ম তো করতেই হবে, বাসি কাজকর্ম যেগুলো থাকে, নিজে ফ্রেশ হওয়া সেইগুলো থাকে। তো সেইগুলো সব কমপ্লিট করে আগে বসলাম চা খেতে। হাজব্যান্ড আজকে অফিস যাবে না, বললো শনিবার আছে, আজকে দিনটা ছুটি নিয়ে নিই। সিএলগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কোথাও তো ঘুরতে যাওয়াও হয় না, তো ফালতু নষ্ট করে লাভ কি। একদিন ছুটিতে থাকি, লম্বা 3 দিনের ছুটি হয়ে যাবে আর কি। তো সেই কারণেই আজকে হাজব্যান্ড বাড়িতে আছে। তো শনিবার, সপ্তাহের শেষ, আমার বাজার এসে গেছে, মাছ মাংস, তারপরে সবজি বাজার সব এসে গেছে। তো সেগুলো গোছাতে হবে, সাথে রান্না বান্না, ব্রেকফাস্ট সব কিছুই রয়েছে। তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকের দিনটা কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগে। এতটাই ঠান্ডা পড়েছে, সকালে রোদ না ওঠা পর্যন্ত না ঘরের দরজা জানলাগুলো খোলার একদমই সাহস দেখাতে পারি না। তো প্রায় 11টা মতন বাজতে যায়, সেই কারণে দেখলাম বাইরে ঝলমলে রোদ উঠেছে, আর এই রোদটা দেখে না লোভ সামলানো যায় না। তো আগে ঘরে সব জানলা দরজাগুলো খুলে দিলাম, যাতে করে ভালো মতন রোদটা ঘরে ঢোকে। আর বলতে নেই, আমার ডাইনিংয়ের জানলা দিয়ে না এত সুন্দর রোদ আসে, যেহেতু জানলাগুলো দক্ষিণ পশ্চিম দিকে। তো 11টার পর থেকে না সুন্দর রোদটা আসে, সূর্যটা আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম দিকে আর কি সরে যেতে থাকে। তো সেই কারণে না খুব সুন্দর রোদটা ঘরে ঢোকে। আর শীতকালে ভীষণ ভালো লাগে, কিন্তু গরমকালে আবার এটার একটা সমস্যাও আছে, প্রচণ্ড গরম হয়ে যায় ডাইনিংটা। তারপরে কিচেনে কাজ করা হয়, তো একটু তো গরম থাকেই রান্নাবান্না হলে পরে। তো সব কিছুরই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। গরমকালে খুব কষ্ট হয়, শীতকালে আবার ভীষণ আরাম। তো যাই হোক, সব কিছুকেই মেনে এবং মানিয়ে নিতে হবে। বাইরে বেশ হাওয়া থাকা সত্ত্বেও রোদটা যেহেতু ভালো উঠেছে, তো লেপ কম্বলগুলো রোদ দেওয়া থেকে আর নিজেকে আটকাতে পারলাম না। হাজব্যান্ডকে বললাম, তোমার সাদা লেপটা আর কি দেবো? লেপ তো না, ওটা অ্যাকচুয়ালি রজাই, তো রজাইটা দেবো? তো এত ঠান্ডা পড়েছে। ও বললো হ্যাঁ হ্যাঁ দাও, দুপুরবেলা একটু ভালো করে ঘুমানো যাবে। তো ওগুলো সব রোদে দিলাম। আর আগের দিন বেশ কিছু জামা কাপড় কাচাকাচি করেছিলাম, তো সেইগুলো আর কি একটু হালকা হালকা ভিজা ভিজা ছিল, তো সেইগুলো আর কি মেলে দিলাম, ভালো মতো রোদে শুকিয়ে যাবে। তারপরে দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে এবার সকালবেলা আর কি সিম্পল ব্রেকফাস্ট, যেহেতু দেরি হয়ে গেছে তো ওই জন্য বেগুন ভাজা রুটি করলাম। হাজব্যান্ড বাজার থেকে না একদম টাটকা বেগুন নিয়ে এসেছে, তো বেগুন দেখলে তো লোভ সামলানো যায় না। একদম এই শীতকালে তো বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তো ওই জন্য গরম গরম বেগুন ভাজা রুটি করলাম। তো 3 জনে মিলে এখন বসে বসে ব্রেকফাস্টটাকে এনজয় করব, আর অনেকটা সময় গল্প টল্প করব, করে তারপরে রান্নাবান্না স্টার্ট করব। যেহেতু নিরামিষ রান্না, খুব একটা হ্যাপাজেট হবে না, আর ঝটপট রান্না করবো। আর এক তরকারি রান্না করব, বেশি কিছু আর কি করব না, মানে একটা ভাজা আর একটা তরকারি করব, তাহলেই হয়ে যাবে। কেননা এই ঠান্ডার মধ্যে না বেশি আর তামঝাম ইচ্ছা করে না, মনে হয় কি যে যেটুকুনি না হলে নয় সেটুকু করলেই যথেষ্ট। আর আমার বাড়িতে না খুব একটা সেরকম খাওয়া নিয়ে কেউ সমস্যা করে না, সবাই খেতে ভালোবাসে, কিন্তু খাওয়া নিয়ে না কেউ একটা সমস্যা করে না যে এটাই আমাকে বানিয়ে দিতে হবে বা ওটাই করে দিতে হবে। আমার হাজব্যান্ড যা দেবো, ওকে যদি সিদ্ধ ভাতও করে দিই, আমি যদি না পারি,
ওকে সিদ্ধ ভাত করে দিলেও সিদ্ধ ভাতেও সোনামুখ করে খেয়ে নেয়, কোনো একটা সমস্যা আর কি করে না। তো এই কারণে একটা দিকে আমার স্বস্তি যে খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, যা রান্না করব ভালোভাবে খেয়ে নেয়, মানে এক তরকারি হলেও কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এবার দেখো আমি রান্নাঘরে এসে আগে বাসনের ঝুড়িটা খালি করে নিয়ে বেশ কিছু সিঙ্কে বাসন পড়েছিল ব্রেকফাস্টে, তো সেই বাসনগুলো মেজে নিলাম। জানো তো বন্ধুরা, আমাদের পাশের বাড়িতে মেয়ের বিয়ে, তো সেই বৌদি আর কি নিমন্ত্রণ করতে এসেছিলো, এই মিডিলেই আর কি সেইগুলো হয়েছে। তো তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করা হয়নি। তো আমি রান্নাবান্নার প্রিপারেশন স্টার্ট করে নিয়ে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, এবারে রান্না বসিয়ে দিয়েছি। তো তোমাদের তো বললামই একটা তরকারি আর ভাত করব, তো যেটা করব সেটা একটু স্পেশালভাবেই করতে হবে। তো সেই কারণে করছি সয়াবিন আলু ফুলকপির তরকারি। তো কিভাবে করছি তোমাদের সাথে একটুখানি ভাবলাম শেয়ার করি। তো একরকম খেতে তো ভালো লাগে না সয়াবিন আলুর তরকারি, তো একটু ডিফারেন্ট করে এটা আর কি করছি। তো কড়াইতে সর্ষের তেল গরম করে আগে ওর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে রেগুলার স্পাইসেস যেগুলো আমরা ইউজ করি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে মশলাটা কষালাম একটু জল দিয়ে। তারপরে দেখো আগে থেকে ফুলকপিটা একটু ভাপিয়ে ভেজে রেখেছিলাম সুন্দর করে ছাকা তেলে, আর সয়াবিনটাকেও সেদ্ধ করে ছাকা তেলে ভেজে নিয়েছি। নিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটবে, যেহেতু এক তরকারি করলাম একটু বেশি করেই ঝোল করেছি, তোমরা আবার কেউ ভেবো না যে গামছা পরে নামবো এই ঝোলে, অ্যাকচুয়ালি সেটা নয়, কিন্তু এক তরকারি যেহেতু করলাম তো সবাইকে তো দিতে হবে, তো তাই একটু বেশি করে ঝোল করেছি। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। খুব ভালো হয়েছিল খেতে। ফুলকপি আলু পনিরটা খুব খাওয়া হয়, কিন্তু সয়াবিন আলু পনিরটাই ফার্স্ট টাইম করলাম, ভীষণ ভালো লেগেছিল খেতে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে বাজছে 7টা। বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। সন্ধেবেলা আমার পুটুকে ভ্যাকসিন করাতে এসেছিলো যে দাদাটা আর কি আসে কল্যাণী থেকে, তো সেই দাদাটা এসে ভ্যাকসিন করিয়ে দিয়ে গেছে। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তো হাজব্যান্ড বেরিয়েছে, তো বলে গেল যে আজকে এতটাই ঠান্ডা পড়েছে, বেশিক্ষণ বাইরে থাকবো না, তুমি তোমার হাতের কাজগুলো ঝটপট করে ফেলো, আজকে কম্বলের তলায় ঢুকো না সন্ধেবেলা, তাহলে কিন্তু বেরিয়ে আর মানে কাজকর্ম করতে পারবে না, রাতের কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো করতে পারবে না, আর ঝটপট করে রুটি করে ফেলো, আমি তাড়াতাড়ি চলে আসবো, আজকে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তাই হোক। আজকে আর ওই দাদা চলে যাওয়ার পরে চাটা খেয়ে একদম শরীরটা গরম ছিল, ওই তখনই আর কম্বলের তলায় ঢুকিনি, মার সাথে একটুখানি কথা বললাম, বলে নিয়ে লেগে পড়েছি সংসারের কাজে। সংসারের কাজগুলো তো করতে হবে, তো জামা কাপড় বেশ ছিল সকালে দেখলে, ওগুলো নিয়ে এসে ভাঁজ করে আর কি গুছিয়ে রাখলাম। আর এখানে চাদরটাকে না, আমি যে আমার ভালো চাদরগুলো, সেই চাদরগুলোকে না এরকম একটা মাথার বালিশের কভারের মধ্যে না সব মানে কভারগুলো ভাঁজ করে চাদরের মধ্যে ঢুকিয়ে এরকমভাবে একটা বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রাখি। এবার তাহলে কি বলো তো, যখনই দরকার হবে না, বালিশের কভার ছোট তো এদিক ওদিক হয়ে যায় যতই গুছিয়ে রাখি না কেন, তো ওই কভারের মধ্যে পুরো সেটটা যদি ঢুকিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি না, তাহলে আর এদিক ওদিক হয় না, খুঁজে পেতেও খুব একটা অসুবিধা হয় না। তো সেই কারণে আমি ভালো যে কভারগুলো, বেড কভারগুলো রয়েছে আমার, তো এইভাবেই আমি গুছিয়ে রাখি। তো এখানে আমার সমস্ত আর কি কভার টভার, বেড কভার, যে কোনো কভারই আর কি, সে কুশন কভার বলো, কোনো টেবিলের কভার বলো, কি পর্দা বলো, এক্সট্রা থাকে না ঘরে, সব কিছু ওইখানে গুছিয়ে রাখি। তারপরে আলনাতে যেসব জামা কাপড়গুলো রাখার ছিল সেগুলো রাখলাম, ট্রলিতে যেগুলো রাখার ছিল সেগুলো রাখলাম, মানে আলাদা আলাদা যেই জায়গায় যেটা থাকে সেখানে সেটা রাখতেই আমি বেশি প্রেফার করি। তাহলে আমার অবর্তমানে যেই ব্যবহার করুক না কেন, তাকে যদি বলে দিই যে হ্যাঁ ওই জায়গাটাতে রয়েছে, তাহলে সে খুঁজে পেতে আর কি তার সুবিধা হয়, সেই কারণে। তো ঘরের কাজটা মিটিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে। এসে আগে ফ্রিজটা পরিষ্কার করে নেবো, জাস্ট হালকা করে ওপর পরিষ্কার করে নেবো, যেহেতু বাজারটা গোছাবো, তো সেই কারণে। যেটা সকালবেলা গুছিয়ে রেখেছি, তোমাদের তো বলেছি যে আমি করোনার পর থেকে না, আগে কি বলো তো, বাজার আসলে পরেই সাথে সাথে ওটা ফ্রিজের তুলে দিতাম, কিন্তু করোনা হওয়ার পর থেকে আগে আমি বাজার আসলে পরে বেশ কিছুক্ষণ বাইরে রেখে দিই, মানে ওটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো। করোনার সময় আমরা সবাই ওরকম করতাম, অনেকে তো সবজি ধুতো, আমিও প্রথম খুব ধুতাম, কিন্তু কি বলো তো, মানে ধুয়ে রাখলে না শীতকালে যেমন তেমন, গরমকালে সেই সবজি ভালো থাকতো না বেশি দিন।
তো সেই কারণে ধোয়া তো পসিবল হতো না, তো সেই কারণে বাইরে রেখে দিতাম পুরো গোটা একদিন। তো তখন আর খুব একটা অসুবিধা হতো না, কিন্তু এখন এই পুটুর জ্বালায় বাইরে কিছু সেরকমভাবে রাখতে পারি না। ওই 5-6 ঘন্টা হলে কি 7-8 ঘন্টা হলে পরেই যথেষ্ট, রেখে দিই বাইরে কিছুক্ষণ, রেখে রাত্রিবেলায় গুছিয়ে রাখি। আর যদি রাত্রিবেলা গুছিয়ে না রাখি না, পরের দিন আর হয়ে ওঠে না, মানে এই করব করে করে ওটা মানে পড়েই থাকে। আর ওরমভাবে বাইরে সবজি পড়ে থাকলে না দেখবে খুব একটা ভালো থাকে না, যতই শীত থাকুক আর যাই থাকুক। ফ্রিজের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার তো আর সমান নয়, তো সেই কারণে তো আমি চেষ্টা করি এখন মানে যেদিনেরটা সেদিনই সেরে ফেলার, কাজ ফেলে রাখতে নেই কখনো। তো সেই জন্য যতই ঠান্ডা পড়ুক আমি আগে ফ্রিজে সব সবজিগুলো তুলবো। নয়তো পুটু কী বলো তো, তোমাদেরকে আগের দিন বলছিলাম না যে আলু পেঁয়াজ টমেটো যা পাবে ওটা নিয়েও ফুটবল খেলবে। তো অত দামের সবজি ওরকমভাবে ফুটবল খেলবে, দেখতেও ভালো লাগে না। তো ভাবলাম সবজিগুলো যখন গোছাবো, ওই ফ্রিজটা হালকা করে একটু মুছে নিই, একটু হালকা হালকা নোংরা হয়েছিল আর এদিক ওদিক হয়ে গেছিলো জিনিসপত্রগুলো। তো সেইগুলোই আর কি সুন্দর করে গুছিয়ে নিলাম। নিয়ে এবার দেখো ফ্রিজে সবজিটা তুলে দিচ্ছি, কিন্তু এই ফুলকপিগুলো এতটাই বড় বড়, মানে ট্রলিটাতে আর ধরছে না। মানে ট্রলিটার মধ্যে ঢুকিয়েছি ঠিকই, কিন্তু ট্রলিটা ফ্রিজের ভিতরে সেট করতে পারছি না। তো সেই কারণে আর কি ফুলকপিগুলো বার করলাম, করে ওই ওপরে তাকেই এটাকে সেট করতে হবে কোনোভাবে। তো যা অবস্থা দেখছি এই ফুলকপিগুলোকে তাকের মধ্যেই সেট করতে হবে। তাকটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, এখন আবার নেড়ে ঘেটে দেখতে হবে কিভাবে কি সেট করা যায়। তো মিডিলের তাকটা ফাঁকা করে মিডিলের তাকে যা ছিল সেগুলো ফুড বাস্কেটে ঢোকালাম, আর মিডিলের তাকে এই ফুলকপিগুলোকে রাখলাম। দিয়ে এবারে হাজব্যান্ড দুধ নিয়ে এসছে, তো দুধটা এবার জাল করে নেব। আর টক দই নিয়ে এসছে, তো সেই টক দইটাও এবার মানে আর কি একটা সেরামিকের বোলের মধ্যে বেড়ে ফ্রিজে রেখে দেবো। যেহেতু পরের দিন রবিবারে চিকেন হবে, আর চিকেন হলে পরে টক দই ছাড়া চিকেন তো করা পসিবল না, ভুল বললাম, পসিবল নয় না, পসিবল সব কিছুই, কিন্তু টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করলে একটু খেতে ভালো লাগে, এই আর কি। অল্প মশলাতেই একটা রিচ গ্রেভি আসে চিকেনে, সেই কারণে টক দই দিয়ে আমি চেষ্টা করি রেগুলার যে চিকেনের ঝোলটা হয় আলু দিয়ে, তো সেই ঝোলে টক দইটা ব্যবহার করতে আমার ভীষণ ভালো লাগে। আর অল্প তেল লাগে, সব থেকে বড় কথা কি বলো তো, টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করলে আমি দেখেছি অল্প তেলে খুব সুন্দর একটা চিকেন কারি তৈরি হয়। তো সেই কারণে আমি সবসময় একটু টক দই দিয়ে ম্যারিনেট করে চিকেনটা রান্না করতে পছন্দ করি। তো দেখো একটা সেরামিকের পাত্রের মধ্যে আর কি টক দইটা ঢেলে ফ্রিজে তুলে দিলাম। আর ডিম এনেছিল, তো ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম, মানে এনে রাখা হয়, কারণ এখন মা তো ঠিকঠাক করে সেভাবে খাচ্ছে না। তো সেই কারণে ডিমটা এনে রাখি, যাতে করে যদি বলে যে ডিমের অমলেট খাবো বা ডিম সেদ্ধ খাবো, তো যাতে করে দিতে পারি, সেই কারণে তো ফ্রিজে তাই এনে রাখা রইলো। আর খুব একটা আমাদের বাড়িতে ডিম এনে রাখা থাকে না, যখন যার খেতে ইচ্ছা হয় দোকান থেকে নিয়ে আসা হয়। তারপরে একটু দুধ এনেছে হাজব্যান্ড, গুঁড়ো দুধ আর কি, আমার চায়ের দুধ আর কি বাড়ন্ত হয়ে গেছিলো, তো দুধ বেসন এগুলো এনেছে। তো এগুলো ভাবলাম একবারেই বেড়ে রেডি করে রেখে দিই, যাতে করে সকালবেলা আর এইগুলোর ঝামেলা না করতে হয়, সেই কারণে। দেখো এতক্ষণ ধরে সব গোছগাছ করলাম, এবার এইগুলোকেও পরিষ্কার করতে হবে। তো বেশিরভাগই হচ্ছে বাঁধাকপি ফুলকপির পাতা ডাঁটি এইসব, আর কিছু আদা শুকিয়ে গেছিলো ফ্রিজে, তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ওগুলো বের করলাম। তো ভাবলাম এই ঝুড়িটার মধ্যেই সব জড়ো করে রেখে দিই, হাজব্যান্ড পরের দিন ফেলে দেবে। তো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, তাই ভাবলাম একবারে ঝাড়ও দিয়ে নিই, যেহেতু একটু গুঁড়ো টুড়ো পড়তে পারে, বেসন টেসন ঢাললাম, তো ওই এর থেকেই আবার আরশোলার উৎপাত হবে। আরশোলা জিনিসটাকে না আমি ভীষণ ভয় পাই, তো সেই কারণে সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো সেই কারণেই ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন তো রাত্রিবেলা, ঝাড় দিয়ে তো আর বাইরে ফেলবো না, এমনিও আমি বাইরে সেরকমভাবে ফেলি না, সিঁড়ির নিচে জড়ো করে রাখা থাকে। হাজব্যান্ড যখন ডাস্টবিন ফেলে, ডাস্টবিনটা যখন ভরে যায়, তখন ওই একটা বেলচা মতন আছে প্লাস্টিকের, ওটা দিয়ে তুলে ডাস্টবিনের মধ্যে দিয়ে দিই, ডাস্টবিনের সাথে হাজব্যান্ড ফেলে দেয়। এতদিন ধরে আমার ভিডিও দেখে তোমরা মোটামুটি বুঝতে পেরেই গেছো যে আমি ফুড লাভার, খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। সে যতটুকু কোয়ান্টিটিতেই খাই না কেন, খাবার জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। ঘর গোছানোর পাশাপাশি রান্না করা, খাওয়ানো এবং খাওয়া, এই তিনটে কাজ কিন্তু আমার ভীষণ পছন্দের। খুব আনন্দের সাথে এই কাজগুলো করে থাকি ঘর গোছানোর সাথে সাথে। তো হাজব্যান্ডকে বলেছিলাম রসমালাই নিয়ে এসো, দেখবে শীতকালে কিন্তু এই টাইপের জিনিসগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর আগেকার দিনে বিয়েবাড়িতে তো রসমালাইটা দিত শীতকালে মেনলি, কিন্তু এখনের দিনে বিয়েবাড়িতে খুব একটা রসমালাইটা দেখা যায় না, আইসক্রিমেরই চল হয়েছে। তো সেই কারণে এখন অগত্যা মিষ্টির দোকান থেকে কিনে এনে রসমালাই খেতে হবে। তো হাজব্যান্ডকে বলেছিলাম
নিয়ে এসো রসমালাই, তো রসমালাই খাবো। তো সবার খাওয়া হয়ে গেছে আর আমাদের কিন্তু ডিনারও কমপ্লিট। বাজে কিন্তু সবে 10টা। এত তাড়াতাড়ি সাধারণত আমাদের ডিনার হয় না, কিন্তু তোমাদের তো বললামই হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি রাতের কাজকর্ম মিটিয়ে আর কি ডিনারটা কমপ্লিট করে নেবে, তো সেই কারণেই ঝটপট আজকে ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো চলো আমি জমিয়ে রসমালাইটাকে এনজয় করি আর আমার এই ব্লগটাকে এখানেই এন্ড করি। আজকের ব্লগে তোমাদের শেয়ার করলাম হাজব্যান্ডের ছুটির দিনগুলোতে আমি কিভাবে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করে পরিবারকে টাইম দিলাম, সেটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।